এত বছর রাজ্যের জন্য কাজ করে আসছি, আর আজকে আপনি নিজের হাতে সেই রাজ্য ধ্বংস করার পথে চলেছেন। আমি এই রাজ্যের রাজা। আমি কি করব না করব সেটা তো আমি আপনার থেকে জেনে নেব না, তাই না? রানী, আর একটু অপেক্ষা করো। আমি দাইমাকে খবর দিয়েছি, এই তো এখনই এসে পড়বে। মহারাজ, আমি আর পারছি না। এই ব্যথা আমি আর সহ্য করতে পারছি না মহারাজ। এই যে অসহ্য যন্ত্রণা। আর একটু সহ্য করে নাও তুমি। কোনো চিন্তা করো না, দেখবে সব ঠিক হয়ে যাবে। আমার মনে হচ্ছে আর কিচ্ছু ঠিক হবে না। আপনি আমাকে কথা দিন মহারাজ। বলো কি কথা রানী? আজকে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। যদি আমার কিছু হয়ে যায়, আমার সন্তানকে আপনি পর করে দেবেন না। আমার সন্তানকে আপনি যত্ন করে মানুষ করবেন। এসব কি কথা রানী? তোমার কিচ্ছু হবে না, আমি তোমার কিছু হতে দেব না। কথা দিন, আমি মরে গেলেও জানবো আমার সন্তান সুরক্ষিত আছে। তুমি শান্ত হও, আমি তোমাকে কথা দিলাম, তবে তোমারও আমি কিচ্ছু হতে দেব না, তুমি দেখে নিও। প্রহরী কোথায় তোমরা? হে উপরওয়ালা, তুমি আমার রানীকে বাঁচিয়ে দাও। এই রানী ছাড়া আমার আর জীবনে কিছু নেই। ভেতরে কি হচ্ছে কে জানে, এখনো কোনো খবর আসছে না কেন? মহারাজ সুখবর আছে। আপনার সন্তান হয়েছে মহারাজ। সত্যি বলছো দাসী? হে উপরওয়ালা, তোমার লাখ লাখ কৃপা রয়েছে। বলো দাসী, আমার কি সন্তান হয়েছে? মহারাজ, আপনার দুটো যমজ কন্যা সন্তান হয়েছে। কি সুন্দর চেহারা। যাক, তাতে আমার কোনো সমস্যা নেই। আমি কন্যা সন্তানে সন্তুষ্ট। আচ্ছা, রানীর কি খবর? সে ঠিক আছে তো? না মহারাজ, মহারানী একদম ঠিক নেই। মহারানীকে আমরা... রানী ঠিক নেই মানে? রানীকে তোমরা... আরে বলো, থেমে গেলে কেন? বলো কি হয়েছে আমার রানীর? মহারাজ, সন্তান জন্ম দিতে গিয়ে মহারানী মৃত্যুবরণ করেছে। মহারানী আর আমাদের মাঝে বেঁচে নেই। না, এটা হতে পারে না। এটা কখনো সম্ভব নয়। মহারানী আমাকে ছেড়ে যেতে পারে না। তোমরা মিথ্যে কথা বলছো। না মহারাজ, আমি মিথ্যে বলছি না। আমরা যাচাই বাছাই করে তবেই আপনাকে খবরটা জানাতে এসেছি মহারাজ। রানী কিভাবে আমাদেরকে ছেড়ে যেতে পারে? আমাদের তো স্বপ্ন ছিল আমাদের সন্তান নিয়ে। আমাদের ঘর আলো করে সন্তান এলো, আর রানী আমাকে ছেড়ে চলে গেল। হে উপরওয়ালা, এটা তুমি কি করলে তুমি? রানী, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। তুমি আমাকে বলেছো আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত তুমি আমার পাশে থাকবে। তুমি এটা কি করলে রানী? কাঁদবেন না দাদা, এভাবে কাঁদলে তো বৌদি কষ্ট পাবে। বৌদিকে কষ্ট দেওয়া ঠিক নয়। এমনিতেই সে অনেক কষ্ট পেয়েছে। কিন্তু আমি কি করব বলো? আমি যে নিরুপায়। রানীকে ছাড়া আমি বেঁচে থাকবো, আমি তো সেটা কল্পনাও করতে পারি না। কিন্তু আপনাকে তো বেঁচে থাকতে হবে আপনার সন্তানদের জন্য। দেখুন, আপনার দুটো যমজ কন্যা সন্তান হয়েছে। হ্যাঁ, সন্তান। এই সন্তানের জন্যই আমার রানী আমাকে ছেড়ে চলে গিয়েছে। কিন্তু একটা কথা, ওদের চুলগুলো এত সাদা কেন? সেটা আমরাও লক্ষ্য করেছি দাদা। এর আগে আমি এমন ধরনের বাচ্চা কখনো দেখিনি। তাও আবার বাচ্চা দুটোর মাথার চুল একদম সাদা। এটা কি কোনো রোগ নাকি? যদি রোগ হয় তাহলে তা দ্রুত সারাবার ব্যবস্থা করতে হবে। আমি আমার রানীকে হারিয়েছি,
সন্তানদেরকে হারাতে পারবো না। আপনি চিন্তা করবেন না দাদা, আমি আগামীকাল সব খোঁজ খবর নিয়ে আপনাকে জানাচ্ছি। কি করতে হবে সেটাও জানিয়ে দেব। ঠিক আছে, তাহলে তাই করো। তাতে যদি অন্তত আমার রানীর আত্মা শান্তি পায়। এখন ওদেরকে অন্য ঘরে নিয়ে যাও। দাদা, আপনাকে বলেছিলাম না আমি আপনাকে জানাবো? আমি এই সাধুকে নিয়ে এসেছি। ইনি বড় সাধু। ভালো করেছো তুমি। আসুন, আপনি বসুন। আপনি আমাকে বলুন, আমার মেয়েদের কি হয়েছে? ওদের চুল এমন সাদা কেন? ক্ষমা করবেন মহারাজ, তবে আপনার খারাপ লাগলেও এই কথা সত্য যে আপনার কন্যারা জন্ম থেকেই অভিশপ্ত। সাবধান, মুখ সামলে কথা বলুন। আপনার সাহস হয় কিভাবে আমার কন্যাদেরকে নিয়ে এমন ধরনের কথা বলার? শান্ত হন মহারাজ, আমি কিন্তু আপনাকে আগেই বলেছি আপনার খারাপ লাগলেও এই কথা সত্য। নাহলে আপনিই ভাবুন, ওদের চুল এমন সাদা কেন? ওদের চুল না হয় সাদা, সেটা আমি মানলাম। তাই বলে ওরা অভিশপ্ত, এটা আপনি কেমন করে বললেন? মহারাজ, আমি যা বলেছি সেটাই সত্য। আর এই অভিশাপ যদি আপনি এই রাজ্যে রাখেন, তাহলে অচিরেই আপনার এই রাজ্য ধ্বংস হয়ে যাবে। মানেটা খুবই সাধারণ মহারাজ। হয় এই কন্যাদের আপনি নিজ হাতে হত্যা করবেন, না হয় বনবাসে পাঠিয়ে দেবেন। মোট কথা, এই রাজ্য থেকে তাদেরকে বিতাড়িত করতেই হবে। কিন্তু যদি আমি এই কাজ না করি? তাহলে পরবর্তীতে আফসোস ছাড়া আপনার আর কিছুই করার থাকবে না মহারাজ। আপনার এই দুই কন্যার জন্য রাজ্য শ্মশানে পরিণত হবে। বেশ, তাহলে আমি আপনার কথা শুনতে রাজি আছি। আমি আমার রাজ্যের জন্য সব করতে পারি। রাজ্যের প্রজারা আমার কাছে সন্তান সমতুল্য। আপনি সবকিছুর ব্যবস্থা গ্রহণ করুন। এই সকাল সকাল বাচ্চার কান্নার আওয়াজ আসছে কোথা থেকে? মনে হচ্ছে তো আশপাশেই আছে, কিন্তু এই জঙ্গলে বাচ্চা কোথা থেকে আসবে? দেখি তো গিয়ে। আরে ওই তো দুটো বাচ্চা মনে হচ্ছে, কিন্তু আশপাশে তো কাউকেই দেখতে পাচ্ছি না। তাহলে বাচ্চা দুটোকে এখানে ফেলে গেল কে? আহারে, সোনামণিরা কি রকম কাঁদছে। কোন পাষাণ হৃদয়ের মানুষ এমন কাজ করতে পারে? দেখে তো ভালো ঘরেরই মনে হচ্ছে। এই বাচ্চা দুটোকে তুমি তোমার কাছে নিয়ে যাও দিদি। আরে সাধু বাবা, আপনি হঠাৎ করে আপনি এখানে কি করে এলেন? আরে বাচ্চা দুটো, এরা কারা? ওরা এই রাজবংশের বংশধর, তবে ওদের এখন ঘোর বিপদ। ওদেরকে তোমার কাছেই রেখে দাও। সময় এলে আমি নিজেই সবকিছু ঠিক করে দেব। কিন্তু আমি কিভাবে করব? আমি তো একজন সাধারণ গরিব মানুষ। আমি এই দুজনকে কিভাবে লালন পালন করব? একটা কথা মনে রেখো, প্রত্যেকটা মানুষের জন্মের সময় তার জীবনের সমস্ত আহার ঠিক করা থাকে। তাই তাদের আহার নিয়ে তুমি চিন্তা করো না। ঠিক আছে বাবা, আজ থেকে এই নিঃসঙ্গ জীবনে আমারও কেউ এলো। ওদেরকে আমি যত্ন করেই মানুষ করব। করো, তবে মনে রাখবে ওরা কিন্তু তোমার কাছে রেখে যাওয়া আমার গুপ্তধন। আমার ইশারার আগে কেউ যেন ওদের পরিচয় জানতে না পারে।
এবং ওদের চুল দেখতে না পারে। আপনি আপনি কে বলুন তো সাধু বাবা? আমাকে চিনতে পারছিস না? আমাকে ভুলে গেলি? মনে আছে সেদিনের কথা, যেদিন তুই তোর স্ত্রীকে নিয়ে আমার কাছে গিয়েছিলি আশীর্বাদের জন্য? হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। আপনি সেই সাধু সাধু ন্যায়চন্দ্র, তাই তো? ঠিক বলেছিস, আমি সেই সাধু। তাহলে আপনার আশীর্বাদে আমি আমার সংসারটা বাঁচাতে পারলাম না কেন? আমার স্ত্রী সন্তানদের জন্ম দিতে গিয়ে মারা গেল, আর আমার সন্তানেরা ওরা হলো অভিশপ্ত। সব সময় আমরা চোখে যা দেখি এবং যা শুনি সেটা কিন্তু সত্য নাও হতে পারে বিক্রম। তাহলে আপনি বলতে চাইছেন যা আমি জানি তা সত্য নয়? সেটা তুই সময়ের সাথে সাথে ঠিক বুঝতে পারবি। উপরওয়ালা মাঝে মধ্যে আমাদেরকে পরীক্ষার মাঝে ফেলে দেয়। ভেবে রাখ, এটাও একটা তোর জন্য পরীক্ষা। বাবা, আর কত পরীক্ষা দেব আমি? আমি যে ক্লান্ত, আমি আর পারছি না। আমি শুধু এখন চাই এই জীবনটা থেকে মুক্তি পেতে। খারাপ সময়ের পরেই ভালো সময়ের আগমন ঘটবে, চিন্তা করিস না। আমি তোর কাছে কয়েকদিন থাকি, থাকতে দিবি তো? ছিছি, কি বলছেন বাবা আপনি? আসুন আসুন, আপনার যত দিন ইচ্ছে আপনি থাকুন এই মহলে। আপনার কোনো অযত্ন হবে না। আয় বিক্রম, আয়। আমি জানতাম তুই আমার কাছে আসবি। আমার কাছে তো তোকে আসতেই হবে। আমিও তোর জন্যই অপেক্ষা করছিলাম। আপনি কেন আমার জন্য অপেক্ষা করছিলেন বাবা? আমি কি জিজ্ঞাসা করব সেটা আপনি জানেন? হ্যাঁ বিক্রম, আমি জানি। তুই এটাই জিজ্ঞাসা করবি যে তোর সন্তানেরা কোথায় আছে, তাই তো? বাবা, যতই হোক ওরা তো আমার সন্তান। ওরা অভিশপ্ত হলেও আমার সন্তান। আমি যে রানীকে কথা দিয়েছিলাম বাবা। তুই রানীকে কথা দিয়েছিলি, কিন্তু সেই কথা তুই রাখতে পারিসনি। তুই পাপ করেছিস। এই পাপের শাস্তি ভোগ করছিস তুই। আমি জানি বাবা, আমি পাপ করেছি। এখন যদি আমি আমার সন্তানদের একটু খোঁজ পেতাম, তাহলে মরার আগে আমি একটু শান্তি পেতাম। শোন বিক্রম, আজকে তোকে একটা গোপন কথা বলি। তোর রানী মারা গিয়েছে স্বাভাবিকভাবেই, তবে তোর সন্তানদের তাড়ানো হয়েছে ষড়যন্ত্র করে। মানেটা খুবই সোজা। তোর সন্তানেরা অভিশপ্ত নয়। তাহলে আমার বিরুদ্ধে এই কাজ কে করলো? আমি কার কোন ক্ষতি করেছিলাম? লোভ, শুধুমাত্র ক্ষমতার লোভ। লোভের কারণেই আজকে এত কিছু ঘটেছে। তাহলে আমি যা মনে করছি সেটাই ঠিক। এসবের পিছনে কোনোভাবে আমার ভাই। ঠিক বলেছিস তুই। আগামীকালকে তুই রাজ দরবারে আমার শিখিয়ে দেওয়া মতোই কথা বলবি। তারপরেরটা আমি দেখে নেব। উপস্থিত সকলের উদ্দেশ্যে আমি জানাচ্ছি যে আমার সেই হারিয়ে যাওয়া কন্যা সন্তান দুজনকে আমি খুঁজে পেয়েছি। দাদা, খুঁজে পেয়েছো মানে? মানে মহারাজ, আপনি খুঁজে পেয়েছেন মানে? এত মানে কেন করছো ধীরাজ? আমি তো স্পষ্টই বললাম, আমি আমার সন্তানদের ফিরে পেয়েছি। কিন্তু এটা তো অসম্ভব। আপনি তো আপনার সন্তানদের বনবাসে পাঠিয়ে দিয়েছিলেন। তাহলে এত বছর পরে কিভাবে? সবকিছুই উপরওয়ালার লীলা খেলা। এখন ফিরে যখন পেয়েছি,
আর তো কিছু করার নেই। আমি আমার সন্তানদের এই রাজ্যে ফিরিয়ে আনতে চাই। কিন্তু মহারাজ, আপনি তো জানেন ওদেরকে এই রাজ্যে ফিরিয়ে আনলে এই রাজ্য ধ্বংস হয়ে যাবে। সেটা আমার দেখার বিষয় নয়। আমার এখন শেষ সময় চলে এসেছে। আমি চাই শেষ কটা দিন আমার নিজের সন্তানদের সাথে কাটিয়ে যেতে। কিন্তু আপনি তো এ রাজ্যের এমন ক্ষতি করতে পারেন না। এতটা বছর আমি রাজ্যের কথা অনেক ভেবেছি, আর নয়। আমি আজকে ঘোষণা করলাম, আমি আমার সন্তানদের ফিরিয়ে এনে এই রাজ্যের ভার তাদের হাতে তুলে দেব। এটা কিন্তু ঠিক হচ্ছে না মহারাজ। এই 12টা বছর আমি এই রাজ্য দেখাশোনা করেছি। আপনি তো রাজা হয়েও রাজার কোনো দায়িত্ব পালন করেননি। কিন্তু রাজার ছেলেমেয়েরাই যে পরবর্তীতে রাজ্যের ভার গ্রহণ করবে, এটাই তো নিয়ম। আমি আর কোনো কথা শুনতে চাই না। সমস্ত কিছুর ব্যবস্থা করো। ঠিক আছে মহারাজ, আপনি যেমনটা চাইবেন তেমনটাই হবে। মহারাজ, মহারাজ, এ আমি কি অলক্ষণে কথা শুনছি! এত বছর রাজ্যের জন্য কাজ করে আসছি, আর আর আজকে আপনি নিজের হাতে সেই রাজ্য ধ্বংস করার পথে চলেছেন। আমি এই রাজ্যের রাজা। আমি কি করব না করব সেটা তো আমি আপনার থেকে জেনে নেব না, তাই না? কিন্তু মহারাজ, এটা যে অন্যায়, এতগুলো প্রজাদের জীবনকে বিপদে ফেলা অন্যায়। আপনি এই অন্যায় কাজ করতে পারেন না। আমি পারি। আমি অনেক কিছুই করতে পারি। যেমন এখন আপনাকে কিছু একটা দেখাবো আমি। ইনি হলেন সাধু ন্যায়চন্দ্র। আপনি নিশ্চয়ই চিনতে পারছেন তাকে। বাবা, বাবা, আপনি এখানে? আমাকে আমাকে ক্ষমা করুন বাবা। আসলে আসলে আমি বুঝতে পারিনি আপনি এখানে থাকবেন। আর যেন কোনোদিন কোনো খারাপ কাজ করতে তোমাকে না দেখি, তাহলে তোমার সমস্ত শক্তি কেড়ে নেওয়া হবে। আমি কথা দিচ্ছি বাবা, আমি আমি আর কোনোদিন খারাপ কাজ করব না, কোনোদিন না। দেখলি তো বিক্রম, ঘোড়ার দৌড় কত দূর! এবার নিশ্চয়ই তোর কাছে সমস্ত কিছু পরিষ্কার হয়ে গিয়েছে। আপনি আমাকে বাঁচালেন বাবা, তবে আমার সন্তানেরা এখন কোথায় তা তো বললেন না। এখনো বিপদ কাটেনি। আমি ঠিক সময়ে তোর সন্তানদের তোর কাছে ফিরিয়ে দেব, নিশ্চিন্তে থাক। কে কে এত রাতে আমার ঘরে প্রবেশ করেছে? প্রহরী, প্রহরী, কোথায় তোমরা? আর প্রহরীদের ডেকে কোনো লাভ হবে না মহারাজ বিক্রম। আপনার সময় শেষ হয়ে গেছে। আমরা এসেছি আপনার শেষ ঠিকানায় আপনাকে নিয়ে যেতে। ধীরাজ, ধীরাজ, তুই তুই আমার ঘরে এত রাতে কি করছিস, এত লোকজন নিয়ে? ওই যে বললাম না, আপনাকে শেষ ঠিকানায় নিয়ে যেতে এসেছি। এই রাজ্যে আপনার সময় শেষ। আপনি আর এই রাজ্যে রাজত্ব করতে পারবেন না। রাজত্ব করতে পারবো না মানে? এটা আমার রাজ্য, আমি এই রাজ্যের রাজা। ছিলে ছিলে, কিন্তু এই মুহূর্ত থেকে তুমি এই রাজ্যের রাজা থাকবে না। এই রাজ্যের রাজা হব আমি। আমি ধীরাজ, তুই আমার ভাই। তুই আমার ভাই হয়ে এমন কাজ করতে পারবি আমার সাথে? পারবো না কেন দাদা? পুরো রাজত্বটাই তো তুমি তোমার দখলে নিয়ে নিয়েছো। আমি কি পেয়েছি এই জীবনে? কিন্তু সেই সাধু কোথায় গেল? সেই সাধুটাকেও তো ধরে আনতে হবে। ওর জন্যই সমস্ত পরিকল্পনা ব্যর্থ হয়েছে। সাধু বাবা পালিয়ে গিয়েছেন? না, এটা হতে পারে না। সাধু বাবা পালিয়ে যাওয়ার লোক নন। আমি নিশ্চিত তোদের বিচার হবেই, তোদের শাস্তি হবেই। এইসব শাস্তির কথা না ভেবে পরকালের কথা চিন্তা করুন দাদা। ওপরে গিয়ে বৌদির সাথে আপনি বেশ ভালোই থাকবেন। এখন এত কথা বলে লাভ নেই। এটাকে বন্দি করো, বন্দি করে কারাগারে নিক্ষেপ করো।
তারপর যা হবে সেটা দেখা যাবে। হে কি বাবা, আপনি এত হন্তদন্ত হয়ে আমার কাছে এসেছেন, কোনো বিপদ হয়েছে নাকি? বড়ই বিপদ হয়েছে। এই বিপদ থেকে একমাত্র রক্ষা করতে পারে সীতা ও গীতা। কোথায় ওরা দুজন? ওরা হয়তো আশপাশেই আছে, কিন্তু কি হয়েছে বাবা? আগে ওদেরকে ডাকো, তারপর ওদের সামনেই আমি সবকিছু খুলে বলতে চাই। এখনই সেই মোক্ষম সময় চলে এসেছে। এ কি সাধু বাবা, আপনাকে এমন কেন লাগছে? কিছু হয়েছে নাকি? আপনি কোনো বিপদে পড়েছেন? আপনি শুধু একবার আমাদের বলুন না যে কি বিপদে পড়েছেন। আপনি আমাদের যে প্রশিক্ষণ দিয়েছেন, সেই প্রশিক্ষণ আমরা কাজে লাগাতে চাই। এবার সময় এসেছে তোমাদের সেই প্রশিক্ষণ কাজে লাগানোর। তোমাদের বাবাকে এবং তোমাদের বাবার রাজ্যকে বাঁচাতে হবে। আমাদের বাবার রাজ্য, এগুলো কোথা থেকে এলো? আমরা তো জানি আমাদের বাবা বেঁচে নেই। সে অনেক লম্বা কাহিনী। তোমাদের এখানে আসার পেছনে রয়েছে গভীর ষড়যন্ত্র। যারা ষড়যন্ত্র করেছিল তারাই তোমার বাবাকে বন্দি করেছে। তার মানে আপনি সত্যি বলছেন আমাদের বাবা বেঁচে আছে? কোথায় সে? আমাদের তার কাছে নিয়ে ছুটুন। নিয়ে যাব আমি, সেই জন্যই এসেছি। তোমাদের বাবার এখন তোমাদেরকে ভীষণ দরকার। চলুন তাহলে, আর দেরি করা একদম ঠিক হবে না। দিদা, আমরা আসি তাহলে আজ। আমাদের জন্য আশীর্বাদ করো দিদা, আমরা যেন এই যুদ্ধে সফল হতে পারি। এ কি, তোমরা কারা? অনুমতি ছাড়া রাজ দরবারে প্রবেশ করেছো কেন? এখানে অনুমতি ছাড়া প্রবেশ করা নিষেধ, জানো না? রাজদরবার হলো সাধারণের জন্যে, এখানে অনুমতি নিতে হয় সেটা তো আমরা জানতাম না। এখন যখন জেনেছো তো চলে যাও এখান থেকে, অনুমতি নিয়ে তবেই আসবে। আমরা বলেছি রাজদরবার হলো সাধারণের জন্যে, তবে আমরা তো জনসাধারণ নই, আমরা এই রাজ্যের উত্তরাধিকারী। কি বললে তোমরা? তোমরা কি বলছো সেটা ভুলে যাচ্ছ, আর কার সামনে দাঁড়িয়ে কথা বলছো সেটাও ভুলে যাচ্ছ। আমাদের স্পষ্ট মনে আছে আমরা কার সামনে দাঁড়িয়ে কথা বলছি। একজন ধোঁকাবাজের সামনে। মহারাজ কোথায়? মহারাজকে বের করুন। আজ থেকে রাজ্যের একমাত্র রাজা হলো আমার স্বামী ধীরাজ, মহারাজ ধীরাজ। আমরা বেঁচে থাকতে এই স্বপ্ন কোনো দিন পূরণ হবে না। আমরা আমাদের বাবা আর তার রাজ্যকে বাঁচানোর জন্যই ফিরে এসেছি। তার মানে কি তোমরা সেই দুই কন্যা যাদেরকে বনবাসে পাঠানো হয়েছিল? কি প্রমাণ আছে তোমাদের কাছে? আশা করছি আর প্রমাণ দিতে হবে না, বাইরে প্রজারা দাঁড়িয়ে আছে। যদি মহারাজকে বের না করা হয় তবে প্রজারা রাজদরবারে প্রবেশ করতে আর এক মুহূর্ত ভাববে না। তাই আপনাদের ভালোই বলছি, মহারাজকে বের করুন, আর না হলে এর ফল কিন্তু ভালো হবে না বলছি। দেখলি ধীরাজ, বলেছিলাম না, উপরওয়ালার কৃপা যার কাছে থাকে তার কোনো ক্ষতি তোরা করতে পারবি না। এখন দেখ তোদের কি করি আমি। প্রহরী, এদের দুজনকে বন্দি করে কারাগারে নিক্ষেপ করো। দাদা, দাদা আমাকে ক্ষমা করে দাও দাদা। ক্ষমতার লোভে আমি এমন কাজ করতে বাধ্য হয়েছি। আমাকে ক্ষমা করে দাও দাদা, ক্ষমা করে দাও। মারে, তোরা কি আমার সেই দুই সন্তান যাদেরকে আমি অভিশপ্ত বলে বনবাসে পাঠিয়ে দিয়েছিলাম? হ্যাঁ বাবা, হ্যাঁ, আমরা তোমার সেই সন্তান।
এত বছর আমরা সাধু বাবার কাছেই বড় হয়েছি বাবা। আমাকে ক্ষমা করে দে তোরা, আমি অন্ধ ছিলাম, আমি ঠিক ভুল বিচার করতে পারিনি। ছি ছি বাবা, আমাদের কাছে ক্ষমা চেয়েও না, এতে তোমার কোনো দোষ নেই বাবা। দোষ আছে আমার, আমি অন্যায় করেছি, তোদের মাকে দেওয়া কথা আমি রাখতে পারিনি। এখন এইসব কথা বাদ দিয়ে চলো, আমরা নতুন জীবনে অগ্রসর হই। সীতা একদম ঠিক কথাই বলেছে বাবা। এখন আমরা সেসব পুরনো দিনের কথা আর ভাববো না। আমরা যে তোমাকে ফিরে পেয়েছি, আমাদের কাছে এইটাই অনেক। আমার প্রিয় প্রজাগণ, আমি তোমাদের নিকট প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার অজ্ঞতার কারণে এতটা বছর আমার দুই কন্যা কষ্ট পেয়েছে। বিক্রম, এখন এসব কথা বলার সময় নয়। তুমি এখানে প্রজাদের সামনে ঠিক কি বলতে এসেছো, তুমি সেটাই বলো। পুরনো দিনের কথা বাদ দাও। ঠিক বলেছেন সাধু বাবা, কিন্তু শুধুমাত্র এগুলোই আমাকে কাঁদায়। যাই হোক, আমি আজকে প্রজাদের সাক্ষী রেখে বলছি, আজ থেকে এই রাজ্যের সমস্ত ভার আমি আমার দুই কন্যাকে দিলাম। বাবা, তুমি যতদিন আছো এই রাজ্যের ভার আমরা গ্রহণ করতে পারবো না। তুমি এই রাজ্যের রাজাই থাকবে। যেদিন তুমি থাকবে না, তখন আমরা দু বোন হাল ধরবো রাজ্যের। সীতা একদম ঠিক বলেছে, আমিও ওর সাথে একমত। আমরা এখন প্রস্তুত নই বাবা। হে উপরওয়ালা, তুমি আমার কপালে এত ভালো মেয়ে দিলে, অথচ তাদের এই চুলের কারণে আমি তাদেরকে বঞ্চিত করেছি সমস্ত আদর থেকে। আজকের সবাইকে সাক্ষী রেখে বলছি, আমার সাদা চুলের মেয়েরা অভিশপ্ত নয়, ওরা উপরওয়ালার তরফ থেকে আমার জন্য আশীর্বাদ। হাই সৃষ্টিকর্তা, আমাদের রক্ষা করো, দয়া করে দয়া করে আমাদের রক্ষা করো। বাবা, আমার তো খুব ভয় করছে বাবা। রাজু, নৌকাটা শক্ত করে ধরে থাক আর সৃষ্টিকর্তাকে ডাকতে থাক। গ্রামের নাম ছিল চরবিল। চারদিকে নদী আর বিলে ঘেরা। সেই গ্রামে মানুষের জীবিকার একমাত্র রাস্তা ছিল মাছ ধরা। সেই গ্রামেই থাকতো গরিব জেলে রামু, তার স্ত্রী রমা আর একমাত্র ছেলে রাজু। রামু প্রতিদিন ভোরে নৌকা নিয়ে নদীতে যেত। সারা দিন জাল ফেলে কিছু মাছ ধরে হাটে বিক্রি করত, আর এতেই তাদের সংসারটা কোনো মতে চলত। কি রে রাজু, সন্ধ্যা হবো হবো, তোর বাবা তো এখনো এলো না। লোকটা কোথায় গেল কে জানে। মাছ ধরতে গিয়ে লোকটার আবার কোনো বিপদ হলো না তো? না না মা, বাবার আবার কিসের বিপদ হবে? আজ তো আবহাওয়া কত ভালো, নদীতে কোনো এলোমেলো ঢেউ নেই। শান্ত নদীতে বাবার আবার বিপদ হবে কেমন করে? তাহলে লোকটা এখনো আসছে না কেন? সেই কাক ডাকা ভোরে বের হয়েছে। মা, আমার মনে হচ্ছে বাবা হয়তো আজ অনেক মাছ পেয়েছে। মাছ নিয়ে হাটে গিয়ে বিক্রি করে আমাদের জন্য ঠিক খাবার আনতে গেছে। তোর কথায় যেন সত্যি হয় রে বাবা, তোর কথায় যেন সত্যি হয়। আজ কটা দিন ধরে লোকটা কোনো মাছই ধরতে পারছে না। মা, আমি একটু খেলতে গেলাম। না না, এখন সন্ধ্যের সময় আমার কোথায় খেলতে যাবি রে? আহ মা, সন্ধ্যা হবার অনেক দেরি আছে। সন্ধ্যা হবার আগেই আমি চলে আসব, দেখো। না, ছেলেটাকে নিয়ে আর পারি না। যাই, আমার হাতের কাজগুলো সেরে ফেলি। ওগো, আজ তোমার আসতে এত দেরি হলো কেন? কি গো, তোমার মুখটা এমন শুকনো শুকনো দেখা যাচ্ছে কেন? গিন্নি, আজ সেই সকাল থেকে সারাটা দিন নৌকায় করে নদীতে জাল ফেললাম, কিন্তু একটা মাছও পেলাম না গো, একটা মাছও পেলাম না। তার মানে আজও তুমি বাজার না করেই খালি হাতে এসেছো?
হ্যাঁ গো গিন্নি, খালি হাতেই চলে এসেছি। মাছ না ধরতে পারলে টাকা কোথায় পাবো? আর টাকা না পেলে বাজার কি দিয়ে করব বলো তো? ঘরে তো অল্প একটু চাল আছে, এভাবে রোজ রোজ খালি হাতে ফিরে আসলে আকাশের অবস্থা ভালো না। 2-1 দিনের ভেতরেই বর্ষা শুরু হবে। বর্ষার সময় তো এবার আমাদের না খেয়ে মরতে হবে। আমি কি করব বলো তো গিন্নি? চেষ্টা তো কম করি না, কিন্তু জালে যদি কোনো মাছ ধরা না পড়ে তাহলে আমি কি করব বলো? আমি কি করব? এভাবে দেখতে দেখতে বেশ কিছুদিন পার হয়ে গেল। রামু যতই চেষ্টা করুক না কেন জালে একটাও মাছ উঠাতে পারছিল না। দিন যেতে লাগলো, ঘরের সব খাবার শেষ হয়ে গেল। দেখতে দেখতে বর্ষাকালও চলে এলো। এইভাবে তো আর চলবে না, ঘরে তো কিচ্ছুটি নেই। এবার তো সবাইকে না খেয়ে মরতে হবে। গিন্নি, নদী আমাদের একমাত্র ভরসা। দেখি আজকে নদীর উত্তর প্রান্তে মাছ ধরতে যাব। সবাই তো বলে ওই প্রান্তে নাকি ভালো মাছ পাওয়া যায় গো। কিন্তু বাইরে তো বৃষ্টি পড়ছে, এই বৃষ্টির মধ্যেই মাছ ধরতে যাবে? ভিজে আবার অসুস্থ হয়ে যাবে তো। গিন্নি, আমার কপালে আর সুস্থভাবে বাঁচা লেখা নেই। আমাদের কপালে সুখ নেই, আর যেভাবেই হোক মাছ ধরতে যেতে হবে। ছেলেটার ওই শুকনো মুখের দিকে তাকাতে পারি না, কলিজাটা মোচড় দিয়ে ওঠে। ঠিক আছে, চলো, আমি তোমাকে নদীর ঘাট পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। এরপর রামু আর রমা নদীর ধারে আসলো। তখনও গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। বাবা, আমিও তোমার সাথে যাব। তোমার সাথে বর্ষায় নৌকায় করে মাছ ধরতে যাব। না রাজু, এই সময় নদী খুব ভয়ঙ্কর থাকে। বর্ষায় যে কোনো সময় নদীতে ঝড় উঠতে পারে, এখন যাওয়া যাবে না। না না, আমার কিছুই হবে না মা। আমি আজ বাবার সাথে মাছ ধরতে যাবই যাব। না রাজু, এই সময় নদী খুব ভয়ঙ্কর থাকে। বর্ষায় যে কোনো সময় নদীতে ঝড় উঠতে পারে, এখন যাওয়া যাবে না। হ্যাঁ, আমি যাবই। আমি আজ বাবার সাথে যাবই। আমি আজ বাবার সাথে। আচ্ছা আচ্ছা, কাঁদিস না, যা তাহলে। কিন্তু নৌকায় উঠে যেন কোনো দুষ্টুমি করবি না, চুপটি করে বসে থাকবি। ঠিক আছে মা, একটুও দুষ্টুমি করব না। নৌকায় চুপটি করে বসে থাকবো। নৌকায় বসে বসে বর্ষার ভেতর বাবার মাছ ধরা দেখব। আহ বাবা, বর্ষার দিনে নৌকায় করে মাছ ধরা মনে হয় খুবই মজা। নৌকায় করে নদীতে ঘুরতে খুব মজা লাগছে। মজা লাগে সেটা তো ঠিক আছে, কিন্তু এই বৃষ্টির দিনে কখন যে ঝড় ওঠে কে জানে। না না বাবা, দেখো কিছুই হবে না, তুমি চলো তো। আজ এইখানেই জাল ফেলি, আর গভীরে গিয়ে কাজ নেই। যদি ঝড় ওঠে তখন বিপদে পড়তে হবে। বাবা, আর একটু সামনে চলো না। আর একটু সামনে গিয়ে জাল ফেললে দেখবে জালে মাছ উঠবে। ঠিক আছে, চল। হায় হায় রাজু, তোকে বারবার মানা করলাম আসতে হবে না, তুই আমার কথা শুনলি না। এখন ঝড় শুরু হয়ে গেছে, এবার কি করব আমি? হায় সৃষ্টিকর্তা, আমাদের রক্ষা করো, দয়া করে আমাদের রক্ষা করো। বাবা, আমার তো খুব ভয় করছে বাবা। রাজু, নৌকাটা শক্ত করে ধরে থাক আর সৃষ্টিকর্তাকে ডাকতে থাক। বাবা, আমি পড়ে গেছি বাবা। বাবা, আমাকে বাঁচাও। রাজু, বাপ আবার, এ কি হলো? রাজু তুই ভয় পাস না, ভয় পাস না। বাবা, আমি জলে ভেসে যাচ্ছি। বাবা, আমি জলে ভেসে যাচ্ছি। রাজু কোথায় গেলি বাবা, কোথায় গেলি? রাজু, হায় সৃষ্টিকর্তা,
এটা কি হলো আমার সাথে? এটা কি হলো? আরে আমি তো পানির নিচে, কিন্তু আমি এখানে কেমন করে বেঁচে আছি? বাহ, কি অপূর্ব জগৎ! ঝলমলে আলো, রঙিন মাছ, শামুকের তৈরি প্রাসাদ, এগুলো কি আমি সত্যি সত্যি দেখছি? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। আরে আরে, মৎস্যপুরীতে মানুষ! এখানে মানুষ এলো কিভাবে? নিশ্চয়ই এই মানুষ আমাদের মৎস্যপুরীর কোনো ক্ষতি করতে এসেছে। ও, তার মানে এটা মৎস্যপুরী? হ্যাঁ, এটাই মৎস্যপুরী। কিন্তু তুমি এখানে কেন এসেছো? যে উদ্দেশ্যে এসেছো, তোমার সে উদ্দেশ্য কোনোদিনও পূরণ হবে না। চলো আমাদের সাথে, মৎস্য রাজার কাছে চলো। মৎস্য রাজাই তোমার বিচার করবেন। কিন্তু আমি তো তোমাদের মৎস্যপুরীর কোনো ক্ষতি করতে আসিনি। আমাকে ছাড়ো, ছাড়ো আমাকে। তুমি এখানে এই মানুষকে পাহারা দাও, আমি মৎস্যরাজকে ডেকে নিয়ে আসি। দেখো, তোমাকে ফাঁকি দিয়ে যেন পালিয়ে না যায়। না না, আমার চোখকে ফাঁকি দিতে পারবে না। তুমি তাড়াতাড়ি মৎস্যরাজকে এখানে নিয়ে এসো। মৎস্যরাজ, একটা খারাপ খবর আছে। আমাদের মৎস্যপুরীর বিপদ যেন কাটতেই চাইছে না। আবার কিসের বিপদ হলো প্রহরী? তাড়াতাড়ি বলো। মৎস্যরাজ, আমাদের মৎস্যপুরীতে একটা মানুষ ঢুকে পড়েছে। কি বলছো প্রহরী? মানুষ, তা আবার মৎস্যপুরীতে? এটা কেমন করে সম্ভব? সেই মানুষ এখন কোথায়? মৎস্যরাজ, আমরা সেই মানুষকে বন্দি করে রেখেছি। এখন কি করব সেটার জন্য আপনার কাছে এসেছি। প্রহরী, আমাকে নিয়ে চলো সেখানে, নিয়ে চলো। আচ্ছা, চলুন মৎস্যরাজ। বলো, তুমি এখানে কেন এসেছো? মৎস্যপুরীর কি ক্ষতি করতে এসেছো তুমি? মৎস্যরাজ, আমি ইচ্ছে করে আসিনি। আমার নাম রাজু। আমি আমার বাবার সাথে নৌকায় করে মাছ ধরতে এসেছিলাম। ঝড়ে নৌকা থেকে পানিতে পড়ে গেছি। পানির স্রোতে ভেসে এখানে চলে এসেছি। বিশ্বাস করুন, আমি কাউকে কোনো ক্ষতি করতে আসিনি। তোমার চোখে কোনো মিথ্যা নেই। তোমার চোখ দেখে তো মনে হচ্ছে তুমি সত্যি কথাই বলছো। হ্যাঁ মৎস্যরাজ, আমি সত্যি কথাই বলছি মৎস্যরাজ। প্রহরী, ওকে মুক্ত করে দাও। কিন্তু ও যদি আমাদের কোনো ক্ষতি করে মহারাজ? না না, ও কোনো ক্ষতি করবে না। অনেক সময় চোখ মনের কথা বলে প্রহরী। ও যদি কোনো ক্ষতি করার উদ্দেশ্যেই না আসে, তাহলে ও মানুষ হয়ে এই পানির গভীরে নিঃশ্বাস নিচ্ছে কি করে? হ্যাঁ প্রহরী, তুমি ঠিকই বলেছ। হে মানব সন্তান, তুমি এই পানির নিচে নিঃশ্বাস নিচ্ছ কেমন করে? মানুষের তো পানির নিচে বেঁচে থাকার কথা না। তুমি দিব্যি নিঃশ্বাস নিচ্ছ, আমাদের সাথে কথা বলছো। মৎস্যরাজ, আমি তো সেটাই বুঝতে পারছি না। আমি যখন পানিতে পড়ে যাই, তখন থেকেই আমি দিব্যি নিঃশ্বাস নিতে পারছি। মনে হচ্ছে কেউ যেন আমাকে টেনে নিয়ে এসেছে। যেহেতু তুমি এখানে এসেছো, হয়তো তোমার আসার পেছনে কোনো কারণ আছে। না হলে এত গভীর জলে কোনো মানুষ বাঁচতে পারে না। মৎস্যরাজ, আপনাদের রাজ্যটা কত সুন্দর, তারপরেও আপনাদের কারো মুখে কোনো আনন্দ নেই কেন? আমাদের রাজ্যের প্রাণ নীল শঙ্খ। নীল শঙ্খ ছাড়া এই মৎস্যপুরী শেষ হয়ে যাবে। কিন্তু আমাদের নীল শঙ্খ এক জল দৈত্য আমাদের কাছ থেকে কেড়ে নিয়ে গেছে। কিন্তু জল দৈত্য মৎস্যপুরীর নীলশঙ্খ কেন নিয়েছে? শুনেছি সে এক ভয়ঙ্কর রোগে ভুগছে। তার শরীরে আগুনের মতো জ্বালা। সেই জ্বালা কোনো কিছুতেই কমে না। আমাদের নীল শঙ্খের শীতল শক্তি সেই দৈত্যের জ্বালায় কিছুটা আরাম দেয়। তাই সে নীল শঙ্খ আমাদের কাছ থেকে নিয়ে গেছে। মৎস্যরাজা, তাহলে তো আপনাদের উচিত দৈত্যকে সাহায্য করা, তারপর আপনাদের নীলশঙ্খ তার কাছ থেকে নিয়ে আসা। তুমি যতটা সহজ ভাবছ ততটা সহজ নয়।
ওই দৈত্য খুবই ভয়ঙ্কর। ওর কাছে গেলেই আমাদের মৃত্যু নিশ্চিত। ঠিক আছে, আপনারা না যান, আমি তার কাছে যাব। আমি গিয়ে দৈত্যকে সাহায্য করব। না না, ওখানে যাওয়া যাবে না, ওটা খুব বিপজ্জনক। তুমি যেখান থেকে এসেছো সেখানেই ফিরে যাও। আমি তোমাকে মুক্তি দিয়ে দিচ্ছি। কষ্টে থাকা কাউকে ভয় না পেয়ে তাকে সাহায্য করা উচিত। বৎস রাজা, আপনি আমাকে দৈত্যের গুহার রাস্তা বলে দিন। আমি দৈত্যের কাছ থেকে আপনাদের মৎস্যপুরীর নীল শঙ্খ নিয়ে আসব। কিন্তু কোনো কিন্তু নয়, আপনি আমাকে রাস্তাটা বলে দিন। প্রহরী, রাজুকে জাদুর শ্বাস নেওয়ার ওষুধটা দাও। দৈত্যের গুহাটা খুব অন্ধকার, ওখানে রাজুর শ্বাস নিতে কষ্ট হবে। আচ্ছা মহারাজ, এক্ষুনি আনছি। এখানে তো কিছুই ঠিক মতো দেখতে পারছি না। দৈত্যটা কোথায় আছে কে জানে। কেমন মানুষের গন্ধ! আমার গুহায় মানুষ টানুষ আসলো নাকি রে? কে আমার গুহায় এসেছিস? কে? কার এত বড় সাহস যে আমার অন্ধকার গুহায় এসেছিস? আমি রাজু। তার মানে তুই মানুষ? মানুষ হয়ে তুই এই গভীর পানির অতলে কেন এসেছিস? আর কেমন করেই এসেছিস? দৈত্য, আমি তোমার কষ্ট কমাতে এসেছি। আমার কষ্ট? তুই আমার কষ্টের কথা কেমন করে জানলি? আমার কষ্ট তো কেউ বোঝে না। সে অনেক কথা, কিন্তু দৈত্য, নীল শঙ্খ তোমাকে পুরো সুস্থ করতে পারবে না। হ্যাঁ রে মানব, তুই ঠিক বলেছিস। নীল শঙ্খ মাত্র কিছু সময়ের জন্য আমাকে আরাম দেয়, আমার যন্ত্রণা সারাতে পারে না। তুই কি আমার এই কষ্ট থেকে মুক্তি দিতে পারবি? হ্যাঁ পারবো। আমি তোমার এই যন্ত্রণা সারার অন্য উপায় খুঁজে দিই, কেমন? হ্যাঁ দে। কত বছর ধরে আমি যন্ত্রণায় ছটফট করছি। আমি তো এটাই চাই, আমার যন্ত্রণা কমুক। তুমি দাঁড়াও, আমি দেখছি। অনেক দিন পর শান্তি পেলাম। আমার শরীরের আগুনগুলো মনে হচ্ছে ঠান্ডা হয়ে যাচ্ছে। আজ মনে হচ্ছে আমি সম্পূর্ণ সুস্থ। তোমাকে ধন্যবাদ ছেলে। তোমাকে উপকার করতে পেরে আমারও খুব ভালো লাগছে দৈত্য। তুই আমার শরীরের আরাম দিয়েছিস ছেলে, তাই আমি তোকে উপকারের প্রতিদান দিতে চাই। দৈত্য, প্রতিদান যদি দিতেই চাও তাহলে মৎস্যপুরীর ওই নীল শঙ্খটা আমাকে দিয়ে দাও। এটা ছাড়া মৎস্যপুরী ধ্বংস হতে চলেছে। নিয়ে যা নীল শঙ্খ। তুই সত্যিই খুব ভালো। নিজের জন্য কিছু না চেয়ে মৎস্যপুরীর উপকার করতে চাচ্ছিস। তোর মতো মানুষ আমি কখনো দেখিনি। ভালো থেকো তুমি। আমি এখন আসি তাহলে। মৎস্যরাজ, এই নিন আপনার নীল শঙ্খ। রাজু, তুমি নীল শঙ্খ এনেছো, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি তোমার জীবনের ঝুঁকি নিয়ে আমাদের মৎস্যপুরী রক্ষা করেছো। তুমি শুধু আমাদের রাজ্যই নয়, এক কষ্টে থাকা প্রাণীকেও বাঁচিয়েছো। বলো তুমি কি চাও? না না মৎস্যরাজ, আমি কিচ্ছু চাই না। না না রাজু, তোমাকে কিছু না কিছু নিতেই হবে। আমার বাবা জেলে, মাছ বাজারে বিক্রি করে আমাদের সংসার কোনো মতে চলে। যদি পারেন তাহলে এমন কিছু দিন যেন আমার বাবা কখনো খালি হাতে বাড়ি না ফেরে। ঠিক আছে রাজু, তাই হবে। আজকের পর থেকে তোমার বাবা
আর কখনো খালি হাতে ফিরবে না। যাও, তুমি তোমার বাড়িতে ফিরে যাও। বাবারে, তুই ফিরে এসেছিস। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম, ভেবেছিলাম তোকে আর কখনো ফিরে পাবো না, কখনো ফিরে পাবো না রে। কেঁদো না বাবা, আমি তো ফিরে এসেছি। দেখবে আজকের পর থেকে আমাদের জীবনের সব অভাব দূর হয়ে যাবে। তুই এসব কি বলছিস? ঠিকই বলছি বাবা, ঠিকই বলছি। সেদিন থেকে অদ্ভুত এক পরিবর্তন ঘটল। রামু যখনই জাল ফেলত, তার প্রয়োজন মতো জালে মাছ উঠত। সেদিনের পর থেকে তাদের সংসারের সব অভাব দূর হলো। যে অন্যদেরও সাহায্য করে, সৃষ্টিকর্তা তাকে সাহায্য করে। সহানুভূতি, সাহস আর নিঃস্বার্থ সাহায্য, এই তিনটেই মানুষের সবচেয়ে বড় শক্তি। যে অন্যের কষ্ট বোঝে, প্রকৃতি একদিন তাকে তার প্রাপ্য মূল্য ফিরিয়ে দেয়।